নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব থ্রি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব আমরা শুরু করছি এবং নীতি নির্ণয় না দুর্নীতি আপনারা পর্বের পর পর্ব দেখছেন। বিভিন্ন মানুষজনের সঙ্গে আপনারা পরিচিত হচ্ছেন, ইন্ট্রোডিউসড হচ্ছেন এবং তাদের সমাজে প্রতিষ্ঠিত মানুষজন, বিভিন্ন পেশার মানুষজন এসে তাদের অভিজ্ঞতা এবং তাদের যা অর্থাৎ তাদের স্টেটমেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই সামাজিক অনুষ্ঠান, এই সমাজের অনুষ্ঠান, এই নীতি নির্ণয় আর দুর্নীতি কনসেপ্টে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে, দুর্নীতি তো সব জায়গায় হচ্ছেই, বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি সমাজে যেখানে যেখানে দুর্নীতি হচ্ছে এবং একদম বেস থেকে, রুট থেকে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। একদম রিসেন্ট একটি ঘটনা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে ভীষণভাবে মুভড হয়েছি, আমাদেরকে প্রত্যেককে কিন্তু আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। কোন ঘটনা আপনারা হয়তো ভাবছেন, সেই ঘটনা নিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠান, আজকের নীতি নির্ণয় না দুর্নীতির এই পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের মনে থাকবে হয়তো অতুল সুভাষ মোদি ব্যাঙ্গালোরের একজন এআই ইঞ্জিনিয়ার সুইসাইড করেছেন এবং 24 পাতার নোট লিখে সুইসাইড করেছেন। এই 24 পাতায় যে তিনি লিখেছেন সুইসাইড কেন করেছেন, একটা ছেলে আছে, তারও কিন্তু বিবাহিত জীবন ছিল যখন তার সঙ্গে নিকিতা সিংহানিয়ার 2019 সালে বিয়ে হয়। তারপর কি হলো যে তাকে সুইসাইড করতে হলো এবং কেন করতে হলো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে জেনেছেন। এবং আমাদের এই পর্ব আমরা আজকে যাকে এনেছি আমাদের আজকে অতিথি হিসেবে, আপনারা তার মুখ থেকে শুনবেন এবং আমার মনে হয় তিনি যেভাবে ডেসক্রাইব করবেন তার মুখ থেকে। এবং এই পুরো ঘটনা শুধু এই নয়, সমাজে এই ধরনের ঘটনা, কোথায় দুর্নীতি, কেন আমরা দুর্নীতির সঙ্গে রিলেট করছি, আপনারা তার মুখ থেকে শুনবেন এবং তার কণ্ঠস্বর, যার প্রতিবাদ, যিনি এই নিয়ে কিন্তু কাজ করছেন এবং আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের সামনে এই পর্ব থেকে কিন্তু তুলে ধরবো, যা মেল সোসাইটির কাছে অর্থাৎ পুরুষ জাতির কাছে ভীষণ 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 ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমাদের আজকের অতিথি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো পুরুষ অধিকার কর্মী এবং অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য আমার পাশে বসে আছেন। নন্দিনী, আপনাকে ট্রাইব থ্রি বাংলা এবং নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমি যেভাবে শুরু করলাম আপনি দেখলেন, শুনলেন সবটাই। ইতিমধ্যে দর্শকরা জানেন যে অতুল সুভাষ মোদি যে পরিণতি হলো, চরম পরিণতি হলো, একজন অ্যাজাইল অ্যাক্টিভ ব্যাঙ্গালোরের এআই ইঞ্জিনিয়ার, এবং তারপর পুরো কনসিকুয়েন্সেস আপনারা জানেন ইতিমধ্যেই কেন হয়েছে, কী নিয়ে হয়েছে। 24 পাতায় যে সুইসাইড নোট তিনি লিখে গেছেন এবং তার সঙ্গে ভিডিও করে গেছেন। নন্দিনী, প্রথম প্রশ্ন, এরকম একটি ঘটনাকে আপনি কিভাবে, আপনার অ্যাঙ্গেল থেকে আপনি পুরুষ অধিকারের জন্য এত কাজ করছেন এবং সংগ্রাম করছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন শান্তনু, প্রথমে আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা এই ঘটনাটা যে সদ্য ঘটেছে সেটাকে মাথায় রেখে আজকের এপিসোডটাকে নির্বাচন করেছেন। কারণ যে কোনো ঘটনাই কিছুদিন পুরনো হয়ে গেলে তো মানুষের মনে আর সেভাবে এফেক্ট ফেলে না, কিন্তু আজকে যেহেতু এটা সদ্য ঘটা একটা ঘটনা, সেটাকে যখন তুলে আনছেন আমার মনে হয় এটাই সবচাইতে ঠিক সময় যে মানুষের মধ্যে, মানে বলে না লোহা গরম থাকতে থাকতে একটা ধাক্কা দিলে যেরকম হয়, আজকে প্রথমবার হয়তো ভারতবর্ষে এরকম একটা ঘটনার ভিত্তিতে লাস্ট 3 দিন ধরে ভারতবর্ষের সমস্ত ন্যাশনাল নেটওয়ার্ক বলুন, প্রিন্ট মিডিয়া বলুন বা এখানকার যারা মিডিয়া, সবাই উত্তাল এটা নিয়ে কথা বলছেন। আরও অন্যান্য মানে বিষয় অনেক আছে ইম্পর্টেন্ট, তা সত্ত্বেও এটা নিয়ে কথা হচ্ছে। তো যেটা একটা কথা বলতে চাই, আজকে এই অতুল সুভাষ ইনি এই 24 পাতার নোট রেখে গেলেন আর ভিডিও রেখে গেলেন, তাছাড়া কিন্তু আরো বহু অতুল সুভাষ ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে। আমাদের অফিসে যারা আসেন, যারা এসে তারপরে এরকমভাবে সুইসাইড করেছেন, যারা আসেন না, জীবনমৃত অবস্থায় বেঁচে আছেন ভারতবর্ষ জুড়ে। আমি যখন এই কথাগুলো বলছি তাদের মধ্যে অনেকে হয়তো দেখছেনও এটা, যারা হয়তো রিলেট করতে পারছেন, যারা হয়তো আমাদের অফিস অবধি এসে পৌঁছতে পেরেছেন। কে বলতে পারে আপনাদের অফিসে হয়তো কেউ এরম বসে নেই, আপনারা জানেনই না। সমস্ত অতুল সুভাষদের জন্য আজকে এই অতুল সুভাষ একটা বিরাট বার্তা রেখে গেলেন। হয়তো তার ফলে অনেক অতুল সুভাষ আজকে কথা বলতে এগিয়ে আসবেন, তবে কেউ আত্মহত্যায় উদ্বুদ্ধ না হলেই আমরা খুশি হব। কারণ এটা তো কোনো, নিশ্চয়ই জানেন তো, একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে
যে দাগ আছে হ্যাঁ, আমরা তো কখনো একটা আত্মহত্যাকে আচ্ছা বলতে পারি না। তবে এই মানুষটি তার মৃত্যুর মধ্যে দিয়ে ভারতবর্ষের এই আপামর ভারতবর্ষের পুরুষ মানুষের একটি সমস্যাকে বোধহয় এমন বড় নাড়া দিয়ে গেলেন, যার ফলে সুপ্রিম কোর্ট থেকে পার্লামেন্ট সবাই কিন্তু সামান্য হলেও ভাবতে শুরু করলেন যে সত্যি বোধহয় এতদিন এই সমস্যাটার দিকে তাকানো হয়নি। আমরা পুরুষ অধিকার কর্মীরা তো নিশ্চয়ই লড়াই করছিলাম অনেক বছর ধরে ভারত জুড়ে, কিন্তু এই সমস্যাটার দিকে যে এইভাবে তাকানো উচিত, জুডিশিয়ারিও যে করাপ্টেড হতে পারেন এই ব্যাপারে তারা বোধহয় ভাবে। আমি আসবো জুডিশিয়ারি যে করাপ্টেড হতে পারে কেন এই কথা বললেন নন্দিনী, যদি আমরা একটু সিকোয়েন্সটা সামনে রাখি দর্শকদের সামনে, আপনারা এক্সপ্লেন করতে সুবিধা হবে। যারা জানেন না তাদের হয়তো বুঝতে সুবিধা হবে। অতুল সুভাষ মোদি ব্যাঙ্গালোরের একজন এআই ইঞ্জিনিয়ার, যার সাথে নিকিতা সিংহানিয়া 2019 সালে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পর প্রতিনিয়ত, যদি আমি ভুল বলে আমাকে ইন্টারাপ্ট করবেন আপনি নন্দিনী, বিয়ে হওয়ার পর প্রতিনিয়ত কিন্তু তার পরিবার অর্থাৎ নিকিতার পরিবার টাকা নিত অতুল সুভাষ মোদি থেকে, এবং একটা সময় আসে যখন সে টাকা দিতে অস্বীকার করে। ভাবুন, কাপল মানে ম্যারেড কাপল দুজনে, অতুলের ওয়াইফ হলো নিকিতা, নিকিতার ফ্যামিলি অতুলের থেকে। এবং এই প্রসঙ্গে একটা কথা ছোট করে বলে দিতে হবে, নিকিতাও কিন্তু চাকরি করতেন। বেশ, তাহলে নিকিতাও কিন্তু চাকরি করতেন, মানে সে কিন্তু সেলফ এমপ্লয়েড, রাইট? কোথাও এমপ্লয়েড ছিলেন, ডিপেন্ডেন্ট নন, রাইট? সেক্ষেত্রে কিন্তু তার পরিবার অতুলের থেকে টাকা নিতেন এবং টাকা দিতে একটা সময় আসে সে অস্বীকার করার পর তার এগেনস্টে ডিভোর্স ফাইল করা হয়, এবং ডিভোর্স ফাইল করার পর তার বিরুদ্ধে 9টা কেস দেওয়া হয়, 9টা কেস। এবং শুধু তাই নয়, 80,000 টাকা পার মান্থ কোর্ট ডিসাইড করে। আপনারা জানেন ডিভোর্স যদি হয় মামলা, যেহেতু বাচ্চা আছে, আমি প্রথমেই বলেছি পর্বের শুরুতে, ডিভোর্স ফাইল করার পর কোর্ট ডিসাইড করে তার ইনকাম দেখে এবং তার ওভারঅল কনসিকুয়েন্সেস দেখে যে 80,000 পার মান্থ করে তাকে খরপোশ, যেটাকে বাংলায় বলে, দিতে হবে। কিন্তু নিকিতার ডিমান্ড করে, আমার কাছে যা তথ্য আছে, 2 লাখ টাকা করে অ্যাপ্রক্সিমেট পার মান্থ। না, পার মান্থ নয়। নিকিতা যেটা করে যে অতুল যেহেতু ছেলেকে দেখতে পাচ্ছিলেন না, জাস্ট এই কাজ করতে এসে আরেকটা জিনিসও তো বুঝেছি যে পুরুষ মানুষ সন্তানের জন্য কি না করতে পারে। এবারে ছেলেকে দেখার ডিমান্ড যখন এলো অতুলের, যে ছেলেকে দেখতে চাই আর কি, তখন ছেলেকে দেখতে দেবার জন্য তারা 3 লক্ষ টাকা করে দাবি করেন প্রত্যেকবার, মানে পার মান্থ বলছে। ভাবতে পারছেন 3 লাখ টাকা পার মান্থ। তবে আপনাকে একটা কথা বলি শান্তনু এই প্রসঙ্গে, এরকম লোক কিন্তু আমরা আমাদের অফিসে দেখেছি। এক ডাক্তারবাবু এসেছিলেন, এরকম অনেক লোক আছে। আমি 3 লক্ষ টাকা নয়, তার প্রত্যেকবার তার ছেলেকে দেখতে দেওয়ার জন্য তার স্ত্রী 5,000 টাকা করে দাবি করছিলেন। আমরা যখন বললাম, উনি বললেন দিদি কোনো অসুবিধা নেই, আমি একটা করে চেম্বার বাড়িয়ে দেবো। আমরা কিন্তু দেখেছি, অবশ্যই সেটা 3 লক্ষ টাকা নয়, কিন্তু আমি কিন্তু দেখেছি 5,000 টাকা করে চেয়েছেন নিজের ছেলেকে নিজের বাবাকে দেখতে দেওয়ার। ব্ল্যাকমেইলিং, অবশ্যই পুরোটাই ইমোশনাল ব্ল্যাকমেলিং। কারণ যেহেতু বাবারা সন্তানদের জন্য মানে এত আকুল হয়ে থাকেন, কারণ আমাদের দেশ তো মা নামে মিথ ছাড়া আর কিছু বিশ্বাস করলো না কোনো দিন, কিন্তু বাবারা সন্তানদের জন্য কি করতে পারেন এই কাজটা না করতে পারলে বুঝতে পারতাম না। আপনি বলুন, আমি তার পরবর্তীতে যাব। এখনো পর্যন্ত আপনারা জেনে গেলেন যে 3 লাখ টাকা করে পার মান্থ, এবং তার এগেনস্টে 9টা কেস দেওয়া হয়। এবং সব থেকে যেটা বড় কথা, 24 পাতা সুইসাইড নোট এবং ভিডিওর মধ্যে তার ছেলে, তার সন্তান। ভাবুন, আপনার আমাদের প্রত্যেকের সন্তান আমাদের জীবনের সব থেকে মনে হয় ক্লোজেস্ট পার্ট। তাকে দেখবার জন্য ব্যবসায়িক মেন্টালিটি বলবো আমি এখানে, যে দেখবার জন্য টাকা ডিমান্ড করা হচ্ছে। তারপরে যেটা হলো যে সবকিছু মিটমাট করে নেবার জন্য 3 কোটি টাকা দাবি করা হয়। তখন গিয়ে অতুল আর পারেননি, মানে সেই জায়গাটা উনি ভেঙে পড়েন। কিন্তু যেটা হচ্ছে অ্যালার্মিং, এই যে ব্যাপারটার জন্য অতুলকে, মানে যিনি সবাই এখন জানেন রীতা কৌশিক বলে বিচারক, তার রুমে ডাকা হয় এবং তার সামনে তিনিও এটা নিয়ে চাপ দিতে থাকেন যে 3 কোটি টাকা দিলে পুরো ব্যাপারটা কোয়েশ্চেন মার্কের মধ্যে। একদম এটাই তো এখন এই মানে ভারতবর্ষের সবচাইতে বড় তোলপাড় তোলা প্রশ্ন, যে তিনি মানে বলেন যে এই টাকাটা দিলে মিটিয়ে নেওয়া। রীতা কৌশিক, তার সম্বন্ধেও লজ করা হয়েছে কমপ্লেন, তো বলেন যে মিটিয়ে নেওয়া হবে। মানে আমরা তো বহুদিন ধরে এগুলো বলে আসছি, মানে জাজ নেগোশিয়েট করছে মিডিয়েটর হিসেবে। নিকিতা সিংহানিয়ার সঙ্গে অতুল সুভাষের সঙ্গে 3 কোটি টাকা দিলে মিটিয়ে নেওয়া হবে। আর একটা যেটা হলো যে উনি মানে অতুল সুভাষ লাস্টে তো সারেন্ডার করেন যে আমি এ টাকা দিতে পারবো না। তখন ওনার স্ত্রী কিন্তু কোর্টরুমের মধ্যেই ওনাকে বলেন যে তুমি তাহলে মরে যাও, মানে রাদার আত্মহত্যা করো। সে তখনই বিচারক কিন্তু হাসেন ভেতরে বসে,
হাসছিলেন আরেক বিচারক। মানে এটাও তো অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। এটা মেয়েদের ক্ষেত্রে হলে কি হতো আজকে আপনারা ভাবতে পারেন? আজকে একজন পুরুষ মানুষ তার স্ত্রীকে বলছেন, ধরুন স্ত্রী একটা কিছু বলছেন যে আমি এটা পারবো না, তোমার বাড়িতে আমি কাজ করতে পারবো না, আমি তোমার বাড়িতে, তখন উনি বলছেন তুমি তাহলে মরে যাও, আত্মহত্যা করো। তখন পুরুষ একজন বিচারক হাসছেন। আজকে তো তাদের মৃত্যুদণ্ড হতো তো সেটা তো অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। তাহলে আজকে কেন হবে না আমি জানতে চাই। বেশ, আমরা মোটামুটি আপনাদের সামনে রাখলাম এই হলো টোটাল সিনারিও, এবং তারপর মানে এই ঘটনা আপনাদের সামনে এই পর্ব আমরা কেন রিলেট করলাম নন্দিনীদি, যে যেখানে করাপশন, আমরা প্রথমেই বলেছি যে এখানে জাজ রীতা কৌশিক, অনারেবল জাজ, তিনি মিডিয়েটর হিসেবে কাজ করছেন এবং তিনি বলছেন এটা দিয়ে সেটেলমেন্টে চলে আসবে। আরো দুঃখ লাগে যে আপনারা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলে ভারতবর্ষ লাফাচ্ছেন, একজন মহিলা জাজ, একজন মহিলা জাজ, একদমই একজন মহিলা হয়ে। এটা কি ওমেন এম্পাওয়ারমেন্ট? আমার কি জানতে ইচ্ছে করে। আচ্ছা বেশ, কিন্তু এখানে আমি জিজ্ঞেস করবো যে নন্দিনী অনেক, এবং সেটাও কিন্তু একজন মহিলা বিচারক যিনি হাসছিলেন আর কি, যে আত্মহত্যার এটার কথা শুনে। বেশ বেশ, আমার যেটা পরবর্তী প্রশ্ন থাকবে, এই যে টোটাল সিকোয়েন্স আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম, এখানে কিন্তু এরকম অনেক মানুষজন, অনেক পুরুষ আছেন আমাদের সমাজে আছেন, কেউ হয়তো সামনে আসেন, কেউ লজ্জায় হয়তো বেশিরভাগই সামনে আসেন না। কিন্তু আমরা চাই আপনারা সামনে আসুন এবং এই অন্যায়ের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা ভয়েস আউট করছি। যে যদি আজকে অনেক মেলস আছে, আপনি আমাকে বলছিলেন অনেক পুরুষ আছেন যারা মেন্টালি হ্যারাসড হন, যারা মেন্টালি টর্চার্ড হন, তাহলে তাদের সমর্থনে কিংবা তাদের হয়ে কেন সুপ্রিম কোর্ট রিসেন্টলি আমার মনে হয় এরকম অবজারভেশন করেছে, সুপ্রিম কোর্ট মানে অবজারভেশনে যাচ্ছেন যে 498A দিল, মানে যেটা এখন বিএনএসএ 85-86 সেটা দিলেই সেটা ক্রিমিনাল প্রসিডিং হবে, সবকিছু বিচার করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশনে তারা যাচ্ছেন যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে পুরুষ মানুষ তো কোথাও নেই, ইনফ্যাক্ট পৃথিবীর কোথাও নেই, সেটা তো তারা ভাবছেন হয়তো এই বাজেট সেশনে যে পুরুষ মানুষকে যদি কিছু সুরক্ষা কবচ দেওয়া যায়। সঙ্গে সঙ্গে কিছু এনজিও শুরু করে দিয়েছেন, তাহলে মেয়েদের নির্যাতনের রাস্তা খুলে দেওয়া হলো না তো? আরে আপনারা এটা ভাবুন, এর ফলে তো অনেক পুরুষের মা বোন অনেক নির্যাতিত হচ্ছেন, তাহলে সেইখানেও তো নারীরাও নির্যাতিত হচ্ছেন। মানে আপনারা কিছু হলেই যে এটা শুরু করেন যে নির্যাতনের রাস্তা খুলে দেওয়া হলো না তো, তাহলে আপনারা চান যে আপনাদের এই বাবা ভাই দাদা ছেলে তারা সারা জীবন তাদের নির্যাতনের রাস্তাটা খোলা থাক? আজকে এতেও আপনাদের লজ্জা হচ্ছে না? আমার এটা জানতে ইচ্ছে করে। বেশ নন্দিনী, যেটা আমরা সাধারণত আমরা যারা বিবাহিত, প্রত্যেক মানুষজন যারা বিবাহিত পুরুষরা ক্ষেত্রে আমাদের এরকম একটা মাথায় চিন্তাধারা থাকে যে যদি আদার হাফ কিংবা আমাদের স্ত্রী, যদি কোনো মহিলা, ম্যারিড মহিলা গিয়ে পুলিশ স্টেশন বলুন কিংবা কোর্টে গিয়ে বলুন, যদি ডাইরেক্টলি কমপ্লেন করে তার শ্বশুর বাড়ি এবং তার হাজব্যান্ডের বিরুদ্ধে অর্থাৎ স্বামীর বিরুদ্ধে, সেক্ষেত্রে অ্যাডভান্টেজ কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখি মেলস অর্থাৎ পুরুষরাকেও ডিফেন্সিভ হয়ে যায়। এটা কেন? দেখুন, আমাদের দেশস্বামী পৃথিবীর হয়তো সব দেশেই সবসময় একজন পুরুষ অলওয়েজ গিলটি আনটিল হি ইজ প্রুভেন ইনোসেন্ট, কিন্তু ইনোসেন্ট প্রুভেন হলেও বোধহয় তিনি গিলটি থেকে যান। তখন ভাবা হয় তিনি হয় পুলিশকে ম্যানেজ করেছেন, নয় জাজকে, নয় উকিলকে, নয় পাড়ার কাউন্সিলরকে ম্যানেজ করেছেন। তবু তিনি ওই একবার পুরুষের গায়ে ছাপ লেগে গেলে না, হি ইজ অলওয়েজ আ গিলটি। কিন্তু একজন মহিলা কিন্তু শি ইজ অলওয়েজ ইনোসেন্ট আনটিল শি ইজ প্রুভেন গিলটি। কিন্তু গিলটি প্রুভেন হওয়ার পরেও না সমাজের দেখবেন তার প্রতি যেন একটা সহানুভূতি থেকে যায়। আহারে করেছিল সত্যি, দেখুন অবস্থার পরিপ্রেক্ষিতে দেখবেন এই আমাদের এখানে সূচনা শেঠ যখন তার বাচ্চাটিকে খুন করলো এইভাবে, তখনও অনেকে বলেছে ওনার নাকি মেন্টাল ট্রমা একটা ছিল, উনি স্বামীর থেকে দূরে থাকতেন তাই এরম করেছিলেন। আচ্ছা, একজন মা তার বাচ্চাকে ওরকমভাবে কুপিয়ে কুচিয়ে সুটকেসে নিয়ে এক জায়গায় যাচ্ছেন সবাইকে মিথ্যে কথা বলে, তারপরেও ভাবা হয় তার সম্পর্কে এটা? আজকে একটা পুরুষ মানুষ হলে এটা ভাবা হতো? যে আমাদের এখানে একজন মহিলা গিলটি মানে প্রমাণিত হলেও তাকে না ভীষণভাবে সহানুভূতি দেখানো হয়। তিনি বাচ্চাকে খুন করে ফেললেও, স্বামীকে খুন করে ফেললেও ভাবা হয় ওনার কোনো মেন্টাল প্রবলেম হয়নি তো, উনি অবস্থার পরিপ্রেক্ষিতে এরম করেননি তো। কিন্তু একজন পুরুষের সম্পর্কে কিন্তু এটা কখনো ভাবা হয় না। আমার খুব জানতে ইচ্ছে করে আজকে এই যেটা হয়েছে অতুল সুভাষের সঙ্গে, আজকে এই সেম জিনিস
যদি আজকে একজন মহিলা করতেন, একটা 24 পাতা সুইসাইড নোট লিখে একটা ভিডিও করে তার মেয়ের জন্য যেতেন বা ছেলের জন্য, এক্স্যাক্টলি কি সিচুয়েশন আজকে ভারতবর্ষের দাঁড়াতো। তবু ভালো যে অতুল সুভাষ সামান্য সহানুভূতি হলেও পাচ্ছেন মিডিয়া আপনাদের মতন বা মানুষের সামান্য হলো, তাও গিয়ে দেখুন 90% মানুষ জানেন না, 90% পুরুষই জানেন না। কিন্তু একজন মহিলা যদি এটা করতেন তাহলে কি হতো? একজন মহিলা, আমি কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু আজকে কিছুদিন আগেই তো একটা মহিলার ঘটনায় আমরা সারা পৃথিবীকে দেখেছি, সারা পৃথিবীর বাঙালি বলুন অবাঙালি বলুন কীভাবে জাগরুক। এটা কি সেরকম ঘটনাই নয় আপনাদের মনে হয়? এটাও তো নাকি এক ধরনের মানসিক ধর্ষণ করা হয়েছে সবসময়। শারীরিক ধর্ষণটাই ধর্ষণ আপনাদের মনে হয়, মানসিক ধর্ষণ নয়? শারীরিকভাবে পুরুষ মানুষ ধর্ষণ করেন, আর মহিলারা মানসিকভাবে কত ধর্ষণ করেন। কে বলেছে মহিলাদের ধর্ষকামিতা নেই আপনাদের? না, আমার প্রশ্ন, প্রোটেক্ট ওমেন যেমন আছে, why not protect men? এটা আমি জানতে চাই। এই যে আপনারা খালি পুরুষতান্ত্রিক সমাজ বলে চিৎকার করেন, তার সবচাইতে বড় শিকার তো পুরুষ মানুষ। তাই জন্যই তো তার প্রোটেকশনে কোনো আইন এলো না, তাই জন্যই তো আপনাদের বাবা ভাই দাদা ছেলে স্বামী সবচাইতে বড় শিকারের। আজকে পুরুষতান্ত্রিক সমাজ বলে চিৎকার চেঁচামেচি হয় বলেই তো পুরুষ মানুষের জন্য কোনো আইন নেই। মানে পুরুষ মানুষ তো পুরুষতান্ত্রিক সমাজ, কাজে পুরুষ মানুষ যারা এই আইন বানাচ্ছে অর্থাৎ তারাই তো সবচেয়ে বড় দোষী, তারা সবচেয়ে বড়। আর এই যে আজকে ধরুন রাজনৈতিক নেতারা সবচেয়ে ভালনারেবল, যখন তখন তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস দিয়ে দেওয়া যায়, যখন তখন তাদের চরিত্র হনন করা যাচ্ছে, মতে পছন্দ হলো না দিয়ে দাও একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, দিয়ে দাও একটা রেপ কেস। মানে পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় শিকার কিন্তু পুরুষ মানুষ, এটা বুঝতে হবে সবাইকে। তাই দিন বদলের সময় এসেছে, না যদি বদলান, এরকম অতুল সুভাষ আগেও ছিলেন, এটা একটু বাড়াবাড়ি রকম হয়ে গেছে কারণ জুডিশিয়ারি সবাই জড়িয়ে পড়েছেন, আরও অনেক অতুল সুভাষের জন্য আপনারা তৈরি হন। বেশ, কিন্তু নন্দিনী, আপনি যেহেতু পুরুষ অধিকার নিয়ে কাজ করছেন এবং প্রতিদিন আপনার অফিসে এরকম অনেক মানুষ আসছেন, আপনি যেটা বললেন, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটাকে অ্যানালাইজ করেন এবং আগামী দিনে আপনার কি পরিকল্পনা? মানে পরিকল্পনা আমার তো নয়, আমাদের, আমি প্রথম যেটা অ্যানালাইজ করি, পুরুষ মানুষকে অনেক সচেতন হতে হবে, ওকে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে। পুরুষ মানুষকে প্রি ম্যারেজ, যেটা কাউন্সিলিং বলতে আপনার যিনি ওয়াইফ হবেন তাকে নিয়ে কাউন্সিলিং বলছি না, আপনার আগে জানতে হবে আইন কোনটা আপনার পক্ষে নেই। আপনার এই যে প্রপার্টি, আপনার ব্যাংকের নমিনি, আপনার সব কিছু, বিয়ে হলেই সব বউকে নমিনি করে দিচ্ছি, বউয়ের নামে করে দিচ্ছি, জয়েন্ট অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, জয়েন্ট প্রপার্টি, এসবের ভাবনা থেকে বেরোতে হবে। বেশ, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভালোবাসার মানে এটা নয়। ভালোবাসা কিন্তু মুখে না বলে, এগুলো না করেও বোঝানো যায় যে ভালোবাসি, পাশে আছি, তাই না? এগুলো এই বিয়ের মানে সমাজ যেতে না যেতে সব তাদের নামে করে দিলেন, তার নামে করে দিলেন, কোথাও এটারই অ্যাডভান্টেজ দিচ্ছে মহিলারা। বিরাট অ্যাডভান্টেজ এটা। আপনি আজকে একটা জয়েন্ট প্রপার্টি করা মানে কি, আপনার 2 বছর বাদে বিয়েটা টিকছে না, তখন তো না আপনি এই প্রপার্টিটা সেলও করতে পারছেন না কিছু। দেখুন, আদারওয়াইজ বিয়ে হওয়া মানে মেয়েরা কিন্তু স্বামীর প্রপার্টির অংশীদার হন, কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই আপনার স্ত্রীর প্রপার্টির অংশীদার নন। ভারতবর্ষের আইন সে কথা বলে না। ঠিক, তাহলে আপনি কিসের জন্য এসব করছেন? তাই না? আপনি তো আপনার বউয়ের প্রপার্টির অংশীদার নন, তাহলে আপনি কেন খামোখা করছেন এসব? আপনার বউ কিন্তু এমনিতেই আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী স্ত্রী তো স্বামীর প্রপার্টির এমনিই অংশীদার, দাবি করলেই হলো। তাহলে এসব কেন করেন আপনারা? আপনারা তো নিজেরাই অ্যাওয়ার নন মশাই, আপনাদেরকে কে কিছু শেখাবে? আপনারা একটা প্রেমে পড়লে, একটা বিয়ে করলে এমন আপনাদের মাথা খারাপ হয়ে যায়, আপনারা মা বাবার কথাও শোনেন না তখন। আমরা তো কোন ছাড়, আমরা তো দূরে থাকা একটা অর্গানাইজেশন। আগে না নিজেদের সামলান। জীবনে একজন নারী কখনোই শেষ ডেস্টিনেশন হতে পারেন না, বিশেষ করে বাঙালি পুরুষরা তো বটে। একটা প্রেম করা আর বিয়ে করার বাইরে তাদের লাইফে কোনো অ্যাচিভমেন্টই নেই। ওরা চাকরি পেয়ে একটা বিয়ে করেছি বা প্রেম করেছি, সেটাই তাদের লাইফের সেরা অ্যাচিভমেন্ট। এর বাইরে যতদিন না বেরোতে পারছেন, কেউ আপনাদের এসব থেকে বার করতে পারবে না। খুব বড় কথা বললেন, এবং যে সব পুরুষরা যে অনুষ্ঠান দেখবেন তাদের মনে অবভিয়াসলি এই প্রশ্ন আসবে, তাহলে কি করণীয়? নিজেদের জীবন যাপন করতে শিখুন, নিজেদের লাইফকে সেলিব্রেট করতে শিখুন। দেখবেন বিয়ের পরে আমি তার বন্ধু বান্ধবের সঙ্গে আমি বউ পছন্দ করে না মিশি না, আত্মীয় স্বজনের সঙ্গে মিশি না। আমি জানেন তো খুব নাটক করতে ভালোবাসতাম, আমি জানেন তো লিখতে ভালোবাসতাম, আমি জানেন তো খেলতে ভালোবাসতাম, কিচ্ছু করি না। মানে আমি খালি বউ আর বাচ্চা, তাদের মুখের দিকে তাকিয়ে বসে আছি, আমি আর কিচ্ছু করি না, কারণ আমার বউ পছন্দ করে না। এই হচ্ছে বিশেষ করে বাঙালি পুরুষের জীবন, কারণ তাদের লাইফে সেরা অ্যাচিভমেন্টটা তো হয়ে গেছে, তারা বিয়ে করে ফেলেছেন। এবার বাচ্চা কতদিনে বড় হবে, সে আইআইটি পাবে না শিবপুর পাবে না মেডিকেল কলেজ পাবে, সেই বাচ্চা আবার চাকরি পাবে, তার বিয়ে হবে। এই হচ্ছে বাঙালি পুরুষের বেশিরভাগ লাইফ।
আমি অন্য জাতের পুরুষের কথায় বেশি যাচ্ছিই না। বেশ বেশ, কারণ আমি বাংলায় কাজ করছি, আমার কাছে যা আসছে তাইতে। কিন্তু কিছু কি ভাবনার চিন্তার ডিফারেন্স আপনি পান? খুব কম। মানে বাংলার ক্ষেত্রে মানে অবাঙালিদের আমাদের কাছে আসেন, সংখ্যাটা তো কম। অবাঙালিরাও এরকমই, মানে অ্যাভারেজ পুরুষ মানুষের চিন্তা ভাবনায় যতদিন না বদল ঘটছে ততদিন পুরুষ মানুষকে এই জিনিসের মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের বুঝতে হবে যে আইন আপনাদের জন্য নেই, সেই আইনের জন্য আপনাদেরকে লড়াই করতে হবে, আপনাদেরকেই লড়তে হবে। আমরা চিৎকার করতেই পারি, কিন্তু আসল লড়াই তো আপনাদের। বেশ, এবার একটু টাফ কোয়েশ্চেন করি নন্দিনী দি। আপনি একজন ফিমেল, একজন মহিলা, এবং আপনি লড়ছেন কিন্তু পুরুষ অধিকারের জন্য। এটা খুব একটা বড় ভয়েজ অ্যাসাইনমেন্ট বলবো আমি আমার টার্মে। কিন্তু একজন মহিলা হয়ে আপনাকে আমি জিজ্ঞেস করবো, এই যে আজকাল বিয়ে মানেই তো একটা কমিটমেন্ট, বিয়ে মানে একটা নতুন স্বপ্ন, একটা অঙ্গীকার, একটা প্রমিস, একটা নতুন একটা স্বপ্ন। সেখানে দাঁড়িয়ে যে মুহূর্তে সে বিয়ে ভাঙছে না, কিংবা মতান্তর হচ্ছে, কিংবা মনের মিল হচ্ছে না, আরও অনেক রিজনস হয়, সেখানে একজন মহিলা হয়ে সেই মানুষটাকে, যাকে ধরুন 2 বছর, এই ক্ষেত্রে যদি আমরা ধরি 2 বছর কি 5 বছর কি 6 বছর আগে আমি নিজে সিলেক্ট করলাম, নিজে বিয়ে করলাম, তাকেই পরবর্তীকালে আমি এক্সপ্লয়েট করছি বিজনেস হিসেবে। অর্থাৎ আমার যে একটা মনের সম্পর্ক, একটা সোশ্যাল ম্যারেজ করে লোকজনকে ইনভাইট করে সমাজের সামনে আমার হাজব্যান্ড হিসেবে পরিচয় দিলাম, সেই মানুষটাকে আমি ব্যবসায়িক কাজে ইউজ করছি। এটা কি, এটা মহিলা হয়ে আপনি কিভাবে ডিফাইন করবেন? এটা কি কোনো প্রতিশোধ কিংবা টাকা কামানোর একটা উপায়? সেটা অবশ্যই এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, সবার জন্য অবশ্যই নয়, সেটা বলে দিতে চাই। দেখুন, বিগ ফ্যাট ওয়েডিং যত বেড়েছে তত এসব আড়ম্বর যত বেড়েছে, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। যত বেড়েছে বিগ ফ্যাট ওয়েডিং তত, দেখুন আগেকার দিনে না বিয়ে হতো ছোট করে, আর সংসার করার স্বপ্ন মানুষের থাকতো বড় করে। আজকের দিনে কি হয়েছে বলুন তো, বিয়ে হয় বিরাট বড় করে, প্রি ওয়েডিং, মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, তারপরে বিদেশে হানিমুন, তারপরে সব ব্যাস শেষ হয়ে গেল। কতক্ষণ আপনি ফেসবুকে আপলোড করবেন আপনার কত রকম বিভঙ্গে ছবি, কত দামি গয়না, কত লেহেঙ্গা, কত কি, আর সংসারটা হচ্ছে খুব ছোট করে। তারপরে 3 মাস বাদেই আপনি বিয়ে ভাঙাতে চলে গেলেন। 8 বছরের প্রেম 3 মাস, তারপরে 3 মাসেই বিয়ে ভাঙা। কিন্তু এটা হচ্ছে কেন? কারণ কি বলুন তো, আপনাকে আমি বলি, আপনাদের মধ্যে তো কোনো কমিটমেন্ট নেই, যেটা আপনি বললেন, সবটাই তো শো অফ। সবটাই শো অফ, লোককে দেখাতে হবে। আমার কাজিন এত টাকা দিয়ে বিয়ে করেছে, এত কিছু ছবি দিয়েছে, মরিশাস গেছিল, আমায় তো সুইজারল্যান্ড যেতে হবে, মানে যে কম্পিটিটিভ মনোভাব। এত টাকার গয়না পড়েছে, এত টাকার লেহেঙ্গা পড়েছে, তাহলে আমাকে তো এর থেকে বেশি পড়তে হবে। ফেসবুকে এই সমস্ত ছবি দিয়েছে, এত দামি ফটোগ্রাফার নিয়ে, আজকাল তো দেখবেন আবার এআই এর মাধ্যমে কত রকম কিছু করা যায়, তাহলে আমার শো অফটা তো এত বেশি হতে হবে। তারপরের জীবনটা তো আর কেউ দেখতে যায় না। ফেসবুকে যেরকম আমি দেখি যে সবাই যেরকম বিবাহবার্ষিকীর ছবি দেন, একদম জন্মদিনের ছবি দেন, আবার একটা দেখবেন এটা পুরুষ মানুষ বেশি দেন। আমার তো মনে হয় পুরুষ মানুষের পক্ষে এর থেকে ডিসগ্রেসফুল আর কিছু হতে পারে না। তো আমাকে এত বছর ধরে সহ্য করার জন্যে তোমার কাছে আমি কৃতজ্ঞ, মানে আমি ঠিক বুঝতে পারলাম না এটা। আচ্ছা নন্দিনী, আমরা একটু থামাই, আমরা পরের পর্বে এটা নিয়ে আরো ডিটেলে কথা বলবো। আমরা কিন্তু এই পর্ব এখানে শেষ করছি না, কারণ এই পর্বটা আমাদের কাছে, এই টপিকটা ব্রাদার বলা ভালো, এতটাই গুরুত্বপূর্ণ না, আমি নিজে পুরুষ বলে বলছি না, পুরুষ সমাজের কাছে কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মেসেজ, একটা বার্তা, একটা ইনফরমেশন, যে কি করলে কি হবে। আমরা প্রত্যেকেই কিন্তু, অনেক মানুষজন নন্দিনীর অফিসে যান, যেটা তিনি শেয়ার করলেন, এবং পরবর্তী পর্বে আমরা কিন্তু আরো ইন ডিটেলে আলোচনা করব যে আগামী দিনে মেন হ্যারাসমেন্ট হলে কি করণীয়, এবং মেন হ্যারাসমেন্ট একটি দুর্নীতি হলে কিভাবে আমরা সেটাকে কেটার করব। নন্দিনী থাকবেন আমাদের সঙ্গে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম, আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।